খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 5 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভয় দেখিয়ে লাভ হয়নি, চুপ করাতেই খুনের ছক সন্দীপের। জেনে নিন কি কি নিয়ে প্রতিবাদ করেছিলেন নির্যাতিতা, যার জন্য তাকে খুন করা হলো। কিভাবে লাগলো গুলি, হাসপাতাল থেকে বেরিয়ে মুখ খুললেন গোবিন্দা। অভিযুক্ত ডাক্তাররা টুকে পাস নাকি লিখে পাশ করেছে, উত্তর খুঁজতে তদন্ত কমিটির স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের। দেবীপক্ষে 10,000 টাকা, 1 মাস দেরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার অর্থ দিল নবান্ন। দাড়িভিটে 6 বছর আগে মৃত 2 পড়ুয়াকে ভাষা শহীদ ঘোষণার দাবিতে মমতাকে চিঠি দিলেন সুকান্ত। কি বললেন তিনি, শোনাবো। বন্যা কেড়েছে ওদের সবকিছু, তাই পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকের তালিম নিচ্ছেন মহিলারা। পুজোর আগেই চমকে দিলেন অভিষেক, ডায়মন্ড হারবারের জন্য যা করলেন তা নিয়ে কর্নিশ জানাচ্ছেন সকলে। বিরিয়ানি ফুচকায় মেশানো হচ্ছে বিষ, জরিমানা করে দোকান বন্ধ করল পুরসভা। কোথায় ঘটেছে এমন ঘটনা, দেখুন। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাইয়ের পুজো উদ্বোধনে দেবীর সামনে দাঁড়িয়ে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন রাজ্যপাল। সব মাটি আজ থেকে টানা 10 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের 7 জেলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুন ছিল পূর্ব পরিকল্পিত, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। নিম্নমানের ওষুধ এবং শিক্ষার মান নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়। আরজিকর কাণ্ডে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন সিবিআই কর্তারা। জানা গিয়েছে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। কোথায় কখন খুন করা হবে সব আগে থেকে ঠিক করা ছিল। জানা গিয়েছে আরজিকর হাসপাতালে রোগীদের বিনামূল্যে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসকের সরাসরি অভিযোগ করেন ওই তরুণী। সিনিয়র চিকিৎসকেরা সকলেই ছিলেন সন্দীপ ঘোষের কাছের লোক, যে কারণে খবর সন্দীপ ঘোষের কাছে পৌঁছয়। এর থেকেই শুরু হয় সমস্যা। এরই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের পঠন পাঠন নিয়ে অভিযোগ তুলেছিলেন। ঠিক মতন ক্লাস হতো না কলেজে, তার গবেষণাপত্র অন্য একজনকে দিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল, এমন খবর এসেছে সিবিআই কর্তাদের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল তরুণী চিকিৎসকদের মুখ বন্ধ রাখার জন্য তাকে বোঝানো হয়েছিল। পরে গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে তরুণীর মুখ বন্ধ রাখার জন্য তাকে ভয় দেখানো হচ্ছিল, কিন্তু সে চুপ না থাকায় খুন করার ছক খসা হয় তাকে। কেন তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করা হয় তা জানতে চাওয়া হয় একাধিক কর্মী এবং চিকিৎসকের কাছে। তাদের কথাতেই ঠিক এমনই ইঙ্গিত মিলেছে। মাস্টার মাইন্ড ছিলেন এই পুরো ঘটনার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চিকিৎসক পড়ুয়াকে কোথায় এবং কিভাবে খুন করা হবে তার ছক সন্দীপ ঘোষ ছাড়াও জানতেন আরও 4 জন চিকিৎসক। তারাই নাকি এই ছক কষেছিলেন, এমনটাই জানা গিয়েছে তদন্ত মারফত। আরও জানা গিয়েছে নিজের ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসক সহ আরও কয়েকজন ব্যক্তির সামনে আরজিকরে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের নিখুঁত পরিকল্পনা ও তার বাস্তবায়নের ঘটান সন্দীপ ঘোষ। হাসপাতালের অভ্যন্তরীণ নানান অনিয়ম এবং অন্যায় জেনে ফেলা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটানো হয়েছে। এখনও চলছে তদন্ত। আগামী 15ই অক্টোবর আরজিকর মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ওই দিন দুপুরে 2টোয় সুপ্রিম কোর্টে হবে শুনানি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, হুইল চেয়ারে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গোবিন্দা। কিভাবে এই ঘটনা ঘটল, গুলি লাগার পর কি হাল হয়েছিল, তার সবটাই জানালেন বলিউডের হিরো নাম্বার 1। এদিন হুইল চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোবিন্দা। তারকা জানান একটি অনুষ্ঠানের জন্য তার কলকাতায় আসার কথা ছিল। ভোরবেলা থেকে ফ্লাইট তা ধরার জন্য ঘর থেকে বেরোনোর আগে দুর্ঘটনা ঘটে যায়। অভিনেতা বলেন, আমার যেন একটা ঝটকা লাগলো। কি হলো, নিচে তাকিয়ে দেখলাম গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি ভাবলাম আর কাউকে এর মধ্যে জড়িয়ে লাভ নেই, কাউকে কোনো কষ্ট দেব না, যা কিছু করার তা করে ডাক্তার আগরওয়ালের কাছে চলে এসেছিলাম। গত মঙ্গলবার অর্থাৎ 1 অক্টোবর গোবিন্দার গুলি লাগার খবর প্রকাশ্যে আসে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অস্ত্রোপচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকেরা। অনেকটাই রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে ছিলেন তিনি। বৃহস্পতিবার গোবিন্দার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে স্ত্রী সুনিতা জানিয়েছিলেন,
শুক্রবার অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সব ঠিক থাকলে। তাই হলো। জীবন শক্তিকে কর্নিশ জানান সুনিতা। চিকিৎসকের পরামর্শ মেনে আগামী 6 সপ্তাহ ওকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তাই বাড়িতে কাউকে খুব একটা আসতে দেব না, কারণ ক্ষতস্থানে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই ওকে এখন বিশ্রাম নিতে হবে বলেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। শোনা গিয়েছে গোবিন্দা ও তার পরিবারের কয়েকজন সদস্যের বয়ান রেকর্ড করা রয়েছে। ডাক্তাররা টুকে পাস নাকি লিখে পাস, কিভাবে এত অনার্স? অবশেষে 10 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। তিলোত্তমা কাণ্ডের আবহে একাধিক মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে। কোথাও পরীক্ষা হলে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ ছাত্রদের দাপাদাপি, কোথাও মোবাইল নিয়ে পরীক্ষার হলে লেখার অভিযোগ সামনে আসে। প্রশ্ন ফাঁস এবং নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেল কলেজে। এরপরে প্রবল চাপের মুখে এই দুই মেডিকেল কলেজের তরফে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে এই সব সংক্রান্ত কিছু প্রমাণ পাঠানো হয়। পাশাপাশি মেডিকেল কলেজগুলি নিজেরাও কিছু পদক্ষেপ করে। এবার এই চিকিৎসকদের পরীক্ষা সংক্রান্ত পুরো পদ্ধতি নিয়ে নানা দুর্বলতা হটিয়ে মেধার ভিত্তিতে কিভাবে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া যায় তা ঠিক করতেই 10 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধানরা জানাচ্ছেন, আমরা এই তদন্ত কমিটিকে স্বাগত জানাচ্ছি। এই পরীক্ষা ব্যবস্থা দুর্বলতার নানা খবর সামনে আসায় আমরা টুকে পাস কিনা প্রশ্ন করেছিলেন বহু মানুষ। ফলে পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দুর্বলতা হটিয়ে মেধায় একমাত্র বিবেচ্য কিভাবে হতে পারে তা খুঁজবে ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। 2021 সালে করোনা অতিমারির পর এই প্রকল্প চালু হয়। প্রতিবছর শিক্ষক দিবসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হলেও এবার একাদশ শ্রেণীর পড়ুয়াদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে 5 সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক কারণে তা স্থগিত হয়। অবশেষে পুজোর আগে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। যদিও শিক্ষাক্ষেত্রে এই অর্থের ব্যবহার নিয়ে কিছু বিতর্ক রয়েছে। শিক্ষক সমিতির মতে এই অর্থ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নতিতে ব্যবহার করা উচিত ছিল। তবু পড়ুয়াদের সঠিকভাবে এই অর্থের ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের নজরদারি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার গরিমা ও ঐতিহ্য নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই। এবার বাংলা ভাষা ধ্রুপদী হিসেবে কেন্দ্রের স্বীকৃতি লাভ করেছে। এই খবরে কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের কাছে নতুন দাবি তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি 6 বছর আগে দাড়িভিটে ঘটে যাওয়ার এক মর্মান্তিক ঘটনার স্মরণ করিয়ে দেন। 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের উর্দু শিক্ষকের নিয়োগ নিয়ে প্রতিবাদরত ছাত্রদের ওপর পুলিশ লাঠি ও গুলি চালালে 2 ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকার নিহত হন। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ওই 2 ছাত্রকে ভাষার শহীদ হিসেবে ঘোষণা করার আবেদন করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলা ভাষায় ধ্রুপদী স্বীকৃতির পর রাজ্য সরকার দাড়িভিটে ওই শহীদদের স্মরণে একটি স্মারক নির্মাণ করবে। পুজোর দিনগুলোতে বাড়তি রোজগারের জন্য অপেক্ষায় থাকেন ঢাকিরা, আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরামবাগের বলরামপুরের গৃহবধূরাও। তারা জানাচ্ছেন, মেয়ের হাতে ঢাকের বলেই ধুনুচি নাচ হবে। বন্যার কারণে পরিস্থিতি ভালো নয়, কিন্তু এলাকার গুরু দিলীপ দাসের কাছে তালিম নিয়ে 4 অক্টোবর থেকে তারা ঢাক বাজানো শুরু করেছেন। মহিলারা ঢাক বাজানোর পাশাপাশি নৃত্য পরিবেশন করে দর্শকদের আনন্দ দিচ্ছেন। তবে সামাজিক সমালোচনার মুখোমুখি হয়ে তাদের পরিবারকে সহায়তা করতে হচ্ছে এবং নিরাপত্তার বিষয়ে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে সোনালী দাস বলেন, কিছু বায়না এসেছে, কিন্তু পরিস্থিতি ভালো নয়, সংসার চালাতে বড্ড কষ্ট হয়। এভাবেই তাই তারা হাসি কান্নার সাথী হয়ে জীবনের জয়গান গেয়ে চলেছেন। ডায়মন্ড হারবারের মানুষের কাছে পৌঁছচ্ছে অভিষেকের দূত। যারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, এবার পুজোয় উপহার দেওয়ার পদ্ধতিতে বদল আনা হয়েছে। গত বছর সাংসদ নিজে উপস্থিত থেকে উপহার বিতরণ করেছেন, এবার স্থানীয় নেতারাই মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন সেই উপহার। উৎসবের উপহার প্রোগ্রামে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক উপহার বিতরণ করা হচ্ছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আনন্দিত হন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের একটি বৈঠকে মন্তব্য করেছিলেন, নেতাজির মঞ্চে দাঁড়িয়ে উপহার দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। করোনা সংক্রমণের সময়ে তিনি এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এখন স্থানীয় নেতারা সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন। কোন্নগরে চলচ্চিত্র মোড়ের এক ফাস্টফুডের দোকানে হলুদ রঙের প্যাকেটে লেখা ছিল, শুধু শিল্পে ব্যবহারের জন্য, মানুষের খাওয়ার জন্য নয়। তবে দোকানে ওই রংটি বিরিয়ানি এবং ফাস্টফুডে ব্যবহার করা হচ্ছিল, যা সত্যি বলা যেতে পারে এক প্রকার বিষের সমান, মোটেই নিরাপদ নয়। সম্প্রতি পেটের রোগের কারণে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তদন্তে দেখা যায় দোকানে হলুদ রং ব্যবহার করা হচ্ছে, যা মানব খাদ্য নয়। দোকানদার গোলাম হোসেন দাবি করেছেন, খাবারের রং শেষ হয়ে যাওয়ায় এই রং নেওয়া হয়েছিল। পৌরসভা 700 টাকা জরিমানা করে দোকানটি বন্ধ করে দেয়। এ বিষয়ে চেয়ারম্যান স্বপন দাস বলেন, মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে, এসব দোকানের কোনো ফুড লাইসেন্স নেই, অভিযান চলবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার কাঁথির নান্দনিক ক্লাবে একটি পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন, যেখানে তিনি শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর মতন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ক্লাবের ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। রাজ্যপাল তার বক্তব্যে বলেন, আমি বাংলা ভালোবাসি, আসুন মা দুর্গার চরণে নিজেদের সমর্পণ করি। এটি আত্ম উপলব্ধির সময় তিনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভ্রষ্টাচার হলো রক্তবীজ আর হিংসা হলো নরকাসুর। এছাড়া এই পুজোর থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতের নাগেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের কারণে বাংলার কোনো পুজোর উদ্বোধনে অংশ নিচ্ছেন না বিজেপি কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে নতুন পূর্বাভাস অনুযায়ী আগামী 10 দিন বৃষ্টি চলতে পারে। আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা কলকাতা ও আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী 13ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশা করা হচ্ছে। এই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। কলকাতায় আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মহালয়ের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করেছেন, আর সেই রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রেলারের চালক মণ্ডপে গাড়ি ঢুকিয়ে দিলেন। দুর্ঘটনাটি ঘটেছে 16 নম্বর জাতীয় সড়কে হাওড়ার পাঁচলা থানার রানীহাট নাভখড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। দুর্ঘটনায় পুজো মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে মণ্ডপ মেরামতির কাজ জোর কদমে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই মুখ ভার স্থানীয় বাসিন্দা ও পুজোর উদ্যোক্তাদের। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত 11:30 নাগাদ স্টোন চিপস বোঝাই একটি ট্রেলার রানীহাটি মোড় থেকে ঘুরে কোলাঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে থাকা পুজো মণ্ডপে ঢুকে পড়ে ওই ট্রেলার। রাতের অন্ধকারে বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পুজো কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। মণ্ডপটির একাংশের ক্ষতি হয়। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লাবের সহ সভাপতি টিঙ্কু ধারা জানান, চতুর্থীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা ছিল। মণ্ডপের একাংশ ভালো রকম ক্ষতিগ্রস্ত। নতুন করে মণ্ডপের ওই অংশ নির্মাণ করতে প্রচুর টাকা খরচ হবে বলেও জানান তিনি। তবে তিনি আশাবাদী, নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে। তবে ঘটনায় কেউ জখম হয়নি। এলাকাবাসীরা জানিয়েছেন, পুজোর আগে এমন একটি ঘটনায় সকলের মন খারাপ। তবে দ্রুত সবটা ঠিক হয়ে যাবে এই আশা করছি। পুলিশ জানিয়েছেন, ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।